আসসালামু আলাইকুম এভরিওয়ান। 5 বছর পর গল্পের 14 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সায়নের চোখে মুখে ক্লান্তির ছাপ। মাত্র অফিস থেকে ফিরেছে, ডাইনিং টেবিলে বসেছে সে। মাথার যন্ত্রণা, ভীষণ অস্বস্তি লাগছিল তার, কিন্তু টেবিলে রাখা খবরটা দেখি তার মুখটা আরো বেশি কঠিন হয়ে গেল। ছোঁয়া উঠেছে খিচুনির বাটিতে, পাশে সাজানো ডিম ভাজা, বেগুন ভাজি, আলু ভর্তা, হাঁসের মাংস, গরুর মাংস, চিংড়ি মাছের ভর্তা আর আচার। সব মিলিয়ে পরিপাটি আয়োজন। আয়রা নিজের হাতে সাজিয়েছে টেবিলে। সাদা টেবিল, মেটের উপর সুন্দর সুন্দর ডিশে রাখা খাবারের সুবাস যেন ছড়িয়ে পড়েছে পুরো ঘরে। আয়রা চোখে মুখে অন্যরকম গর্ভার উচ্ছ্বাস। আর সায়ন ভাইয়ের জন্য নিজের হাতে সে রান্না করেছে, উনি তো দেখে নিশ্চয়ই ভীষণ খুশি হবেন। সায়ন চেয়ারে হেলান দিয়ে বসে ঠান্ডা গলায় বলে ওঠে, আমার খাবারের মেনুতে খিচুড়ি আসলো কিভাবে? কে যোগ করেছে এই আইটেম? তার কণ্ঠে শীতলতা যেন টেবিল জুড়ে এক দৃশ্য বরফ জমিয়ে দিল। আয়রার হাতে তখন প্লেট ধরেছিল, হঠাৎ যেন প্লেটটা ভারী হয়ে যায়। সে ধীরে ধীরে এগিয়ে এসে মাথা নিচু করে বলে, আসলে ভাইয়া, আমি মনে নেহা আপু আমরা সবাই মিলে ঠিক করেছিলাম আজ মজাদার আইটেম বানিয়ে আপনাকে খাওয়াবো। সায়নের দৃষ্টি সোজা হয় নেহার দিকে, ঠান্ডা কণ্ঠে বলে, নেহা সামনে আই। নেহা কিছুটা দ্বিধা নিয়ে এগিয়ে আসে, তার মুখে চাপা অস্বস্তি। হয়তো আগে আজ করেছিল, এমন কিছু হবে চলেছে। সায়নের চোখে তখন বিস্ময়ের চেয়ে বেশি অভিমান। তুই জানিস না আমি খিচুড়ি খাই না, তারপর বারণ করিসনি কেন ওকে? নেহা শান্ত গলায় উত্তর দেয়, আমি বারবার বারণ করেছিলাম, কিন্তু আয়রা বলল সে আজ এই রান্নাই করবে। চুপ! এক ঝটকায় যেন বজ্রুনি খাঁচের মতো গর্জে উঠল সায়ন। তার কণ্ঠে এমন তীব্রতা ছিল যে ঘরের চার দেওয়ার কেঁপে উঠল। ভয়ে কাঁপতে কাঁপতে আয়রার হাত থেকে ছিটকে পড়ে গেল প্লেটটা। সেই শব্দ টুকরো টুকরো হয়ে যাওয়া কাচের মতো। একটা মুহূর্তে স্তব্ধ করে দিল পুরো ঘর। সায়নের চোখ তখন রক্তমাখা অভিমান জ্বলছিল। নেহা তখন বলল, তুমি নাকি বলেছো ওর হাতে রান্না খেতে চাও, আর ও ভেবেছে এটাই তুমি পছন্দ করবে। সায়নের কণ্ঠ আরো খর হয়ে উঠল। আবার কথা বলিস তুই? এতদিন ধরে আমার সঙ্গে থেকেছিস, তাও জানিস না আমি এসব পছন্দ করি? নেহা আর কিছু বলতে পারলো না, চোখে জল জল করে উঠল। গলার ভেতর জমে থাকা কান্না চেপে রাখতে চাইলেও সে জানতো সায়ন আজ থামবে না। এজন্য আর বাড়তি কথা না বলে নিজের রুমে চলে গেল। এবার আয়রার সামনে গিয়ে এলো। গলায় আওয়াজ কাঁপছিল তার, সরি ভাইয়া, আমার জন্যই। সায়ন বলল, চুপ থাক তুই। সায়নের চিৎকার যেন আয়রার বুকে চিরে গেল। তোর স্পর্ধা দিন দিন বেড়ে যাচ্ছে। আমি ভালো ব্যবহার করছি তার মানে এই না যে তুই আর তোর পরিবার সবাইকে আমি মাফ করে দিয়েছি। এটা লাস্ট ওয়ার্নিং। আমার অনুমতি ছাড়া আর একটা কাজও করবি না। যদি করিস তার ফলাফল বেশি একটা ভালো হবে না। আর এই বাড়িতে সবকিছু আমার নিয়ম কানুনে চলবে। দয়া করে বাইরে কেউ এখানে নাক গলাবে না, বুঝেছিস? এই কথা বলে সায়ন গট গট করে রুমের দিকে চলে গেল। দরজা খোলার শব্দ যেন আয়রার বুকের মধ্যে একটা তাল মেরে দিল। ঘরে তখন আর কিছু নেই, শুধু একটা চুপচাপ স্তব্ধতা। খিচুড়ির সেই গাঢ় সুবাসটা হঠাৎ করে ভারী নিঃশ্বাসে পরিণত হয়ে গেল। আয়রার চোখে কোনো পানি জমছিল না, কিন্তু বুকের ভেতর কান্নার ঢেপ বারবার ধাক্কা খাচ্ছিল। কয়দিন আয়রা ভেবেছিল সায়ন তাকে অত্যন্ত আপন কেউ ভাবে, সে তার চাচাতো বোন। তবে কি এই সম্পর্কটা শুধু একটা আনুষ্ঠানিক তকমা? সায়নের চোখে সে শুধু একটা বাহিরের মানুষ, আর তুরাগের সাথে তার বিয়েটা এত আলোড়ন আর ধুমধামের মধ্য দিয়ে হচ্ছে, সেটা তাহলে কি হিসেব দিচ্ছে সে? একটা দায় পূরণ, নাহি বাহিক চাকচিক্যের ভেতর তার নিজের অনুভবগুলোকে নিস্তরতা রেখে ঢাকার প্রয়াস? আজ আয়রার ভীষণ কষ্ট হচ্ছে। সে যা কিছু করেছে একটু ভালোবাসা পাওয়ার আশায় করেছে, একটু প্রশংসা শুনবে বলে করেছে। নিজের হাতে রান্না করা, নিজের যত্নে সাজানোর টেবিল, নিজের দেওয়ার সময় সব আজ ব্যর্থ। কারণ সায়নের চোখে সে আপন নয়। আয়রার বুকের ভেতর হু হু করে উঠল। হয়তো চিৎকার করে কাঁদছে, কিন্তু হালকা হতো। কিন্তু সে জানে এই কান্নার কোনো শব্দ নেই, এই ব্যথা শব্দহীন। এই কষ্ট কাউকে দেখানো যায় না, বোঝানো যায় না। তাকে আজ স্রেফ একজন বাহিরের মানুষ বলে আখ্যাত করা হয়েছে। তার কানে বারবার বাজতে লাগলো সায়নের বলা সেই উক্তি, এই বাড়িতে বাহিরের লোক নাক গলাবে না। সন্ধ্যার আকাশে তখনও সূর্য লালচে আভাস ছড়াচ্ছে। আজ আয়রার বিয়ের কেনাকাটার কথা ছিল, বাড়ির সবার মুখে আজ আনন্দের ছাপ থাকার কথা, কিন্তু দুপুরবেলার ঘটনার পর বাড়িটা যেন নিঃশব্দ হয়ে গেছে। আয়রা চুপচাপ বসে আছে নিজের রুমে, চোখে মুখে ক্লান্তির ছাপ। একটা অপমান, একটা ছোট বাক্য সে ভীষণ কিভাবে মন গুড়িয়ে দেয়, সে এখন তো আর হারে হারে বুঝেছে। ঠিক এমন সময় বাড়িতে প্রবেশ করলো তুরাগ। গা চকচকে শার্ট, চোখে সানগ্লাস, ছোটে সেই চেনা আত্মবিশ্বাসী হাসি। রাহিনুল বেগম তাকে দেখে আদর গেস্ট রুমে বসালেন, নিজ হাতে নাস্তার ব্যবস্থা করে গেলেন। এই ফাঁকে তুরাগ নিঃশব্দে পায়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে। সুযোগ বুঝে সে ধীরে ধীরে পা ফেলল আয়রা রুমের দিকে। কাঁধে ঝুলানো একটা ব্যাগ, হাতে কিছু গিফট, যা সে আয়রার জন্য নিয়ে এসেছিল। কিন্তু আয়রার রুমের কাছে পৌঁছতেই হঠাৎ একটা কণ্ঠস্বর ঠান্ডা অথচ কাঁপন ধরানো রকমে গম্ভীর হয়ে উঠল, কই যাচ্ছ? তুরাগ থেমে গেল। সায়ন ঠিক তার পেছনে দাঁড়িয়ে, চোখে কড়া করে তাকিয়ে। তুরাগ কিছুটা কাঁচুমুচু হয়ে উত্তর দেয়, না মানে ভাইয়া, একটু আয়রার সাথে কথা ছিল। সায়নের কণ্ঠ আরেকটু শীতল হলো, কি কথা আমাকে বলো।
তুরাগ হেসে বলল, আসলে শপিং করাতে যাচ্ছিলাম, তো বিয়ের কেনাকাটা করা কথা। সায়ন কড়া চোখে তাকিয়ে বলল, তোমাকে যেতে হবে না ওর সাথে, ওরা নিজেরাই নিজেদেরটা চয়েস করে নিতে পারবে। আর হ্যাঁ, এই বলে সায়ন পকেট থেকে একটা মোটা টাকার বান্ডিল বের করে তুরাগের দিকে এগিয়ে দেয়, তোমারটা কিনে নাও। ঘরের মধ্যে তখন এক ধরনের নীরবতা বিস্ফোরণ। তুরাগ হতভম্ব হয়ে দাঁড়িয়ে, তার ঠোঁট নড়ছে কিন্তু শব্দ বেরোচ্ছে না ঠিকঠাক। অবশেষে সে বলল, মানে ভাইয়া, আমি তো চেয়েছিলাম নিজের টাকায় সবাইকে আজ কিছু কিনে দিতে, পরে না হয় আপনার। কিন্তু তুরাগের তার বাক্য শেষ হওয়ার আগে সায়ন গলা যেন ধরালো হয়ে উঠল। তোমার দায়িত্ব বোঝাতে চাচ্ছ নাকি তুমি কোনো হিসাব চুকোতে এসেছ? আমি যা বলবো সেটাই শুনতে হবে তোমাকে, কারণ আয়রার গার্ডিয়ান এখন আমি। এক মুহূর্তের নিস্তবতা নেমে এলো ঘরে। দরজার ওপাশে দাঁড়িয়ে আয়রা সব শুনছে। তুরাগ, যার সঙ্গে তার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হতে যাচ্ছে, সায়ন তার সাথে এ কেমন ব্যবহার করছে। হঠাৎ আয়রা রুম থেকে বেরিয়ে এলো, সাথে দুই বোন সায়রা আর নাইরাও ছিল। সায়ন কিছু বলার আগে আয়রা তুরাগের হাত ধরে বলল, আপনি এসে গেছেন, চলেন যাই। সায়রা আর নাইরা চুপচাপ দাঁড়িয়ে থাকার আয়রা বলল, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন, চল, যাওয়ার সময় হয়েছে। হঠাৎ আয়রার চোখ পড়ল তুরাগের হাতে থাকা টাকার বান্ডিলের উপর। সে দ্রুত সেই বান্ডিলে নিজের হাতে তুলে নিয়ে সায়নের মুঠোয় রেখে দিয়ে বলল, তুরাগ, আমার চাহিদা এখন অনেক কম, আপনি হয়তো জানেন না, আমার জন্য একটি শাড়ি আর এক জোড়া জুতোর সাথে হালকা কিছু কম দামের কসমেটিক্স আইটেম থাকলেই চলবে, কারণ এখন আর আমার বাপের টাকা খরচ করার মতো ক্ষমতা নাই। আমরা এখন বলতে গেলে গরিব, সুতরাং সেইভাবে কেনাকাটা করতে চাই। অন্য টাকা দিয়ে রাজকীয় সাজসজ্জা কেনার চেয়ে নিজের যেটুকু আছে তা দিয়ে কিনতে পারলে আমি সন্তুষ্ট হব। আর আমার বোন দুটোর চাহিদা সীমিত। আয়রা এবার তুরাগের হাত ধরে বলল, চলেন, লেট হয়ে যাচ্ছে। সায়ন দূর থেকে সবচেয়ে দেখছিল কিন্তু কিছু বলল না। তবে তার বুকের ভিতর যেন আগুন জ্বলছে, পুরো লোহা গড়ে যাচ্ছে। এমন অবস্থায় সায়নের চোখে আলো নিভে আসছিল, মনটা চাপা অন্ধকারে ঢুকে যাচ্ছিল। সায়নের চোখে পলক একটি বারের জন্য পড়ছিল না আয়রার থেকে। দৃষ্টির এক প্রান্তে আয়রার মুখ, অন্য প্রান্তে তার চলে যাওয়া স্থির দৃশ্য রয়ে রইল। চারপাশে যেন নিস্তব্ধতা জমে উঠল। সায়নের মনে এক প্রচন্ড ঝড় বইছিল। সে মুখ কিছু না বললেও তার ঠোঁটের কোণে এক চাপা হাসি ফুটে উঠল, তীব্র বিষাক্ত আর প্রতিহিংসা। ভেবেছিস এই অপমান এভাবে মেনে নেব? তুই আমাকে অপেক্ষা করলি আয়রা, ছোট মুখে বড় বড় কথা শোনালি। আমার সিদ্ধান্ত, আমার অস্তিত্বের চোখে আঙ্গুল দিয়ে অস্বীকার করে তুই মারাত্মক ভুল করলি। এর ফল ভালো হবে না। এই মুহূর্তে সায়নের ভেতর আর কোনো সায়নের জন্ম হলো না। সে আর অনুভূতিহীন মোহ নয়, বরং প্রতিশোধের ধুলোয় চোখে আগুন নিয়ে হাঁটবে। আয়রার চোখে দুপুরের ঘটে যাওয়ার রাগের আগুন এখনো জ্বলজ্বল করছে। সায়নের কথা ভাবে সে নিজেকে আরো শক্ত করে গড়ছে। তার ছায়াও যে নিজেকে চারপাশে দেখতে চায় না। বাড়ির গেটের সামনে সায়নের গামি দাঁড়িয়ে। চালক দরজা খুলে দাঁড়িয়েছিল আয়রার জন্য, ঠিক যেমনটা প্রতিদিন হয়। কিন্তু আয়রা আজ একটি বারো সেদিকে তাকালো না, বরং সোজা পেছনে ফিরল। তুরাগ, চলুন আজকে আপনার গাড়িতে যাই। তুরাগ খানিকটা অবাক হলো, কিছু না বলে এগিয়ে গেল। দুই বোন সায়রা আর নাইরা হতবাক চোখে তাকিয়ে রইল। তারা দুইজন মনে মনে ভাবলো, এভাবে সায়ন ভাইয়ের গাড়ি অপেক্ষা করা ঠিক হলো না তাদের। আপু, এটা কি ঠিক হলো? সায়রা নিচু গলায় বলল। সায়ন ভাইয়াকে রাগালে তার পরিমাণ তো সবসময় খারাপ হয়। আয়রার মাথা তুলে তাকালো, চোখ দুটো রাগ অভিমান মেশানো অগ্নিশিখার মতো জ্বলছিল। যা হবার হবে সায়রা, আমি আর উনার দ্বারাই বাঁচতে চাই না। আজ থেকে আমি উনার কোনো কিছু গ্রহণ করব না। আর বিয়েটা, হ্যাঁ, সেটা আমার সাদামাটা ভাবে হবে। কিছু বললেন তুরাগ? তুরাগ কিছু দ্বিধা নিয়ে বলল, কিন্তু আয়রা, আব্বু তো এমন ভাবে সাদাসিধে বিয়ে মানবে না। আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, সবাই আসবে বিয়েতে। আয়রার চোখে তখন ঝিলিক দিয়ে উঠল ঘৃণা আর হতাশা। আপনিও চান আমি সায়নের দায়ে বাঁচি? সে বারবার আমাকে অপমান করবে আর আমি নীরবে তা কথা মেনে নেব, এটাই কি চান? নাইরা তখন হঠাৎ রুখে দাঁড়ালো। আপু, তুই প্লিজ জেদ করিস না। নেহা আপু তো বলছিল সায়ন ভাই খিচুড়ির পছন্দ করেন না। দাদিও বলেছিল উনি নাকি মা ছাড়া কারো হাতে খিচুড়ি খান না। তুই তবু জেদ করে খিচুড়ি রান্না করলি, কেন কি দরকার ছিল জোর করার? তাই তো উনি রাগ করে উল্টাপাল্টা কথা শুনিয়ে দিলেন। তাছাড়া বাকি সময় তো উনি আমাদের সাথে ভালো ব্যবহারই করেন। নায়রার এমন কথা শুনে আয়রা মনে হলো সময় থেমে আছে। না, সে ভুল শুনেছে। নায়রা এভাবে তাকে বলতে পারে না। হঠাৎ আয়রার ভিতরে ঝড় চিৎকার হয়ে উঠিয়ে বেরিয়ে আসলো, মানে আমি ভুল, সায়ন ঠিক, সবই ওর পাশে, কেউ আমার না, কেউ না। তোমরা সবাই বোন হয়ে অ্যাকসেপ্ট করলি? খুব ভালো। আয়রার কণ্ঠ ভেঙে এলো, চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো অবিরাম। ভেতরে সব অভিমান যেন অশ্রু হয়ে ঝরে পড়ছে। তুরাগ ধীরে আয়রার কাঁধে হাত রাখলো, কণ্ঠে চরম আশ্বাস। আচ্ছা, আর কেঁদো না, তুমি যেমন চাও সব ঠিক তেমনই হবে। সায়নের কথা মতো তোমাকে কিছু করতে হবে না। এইবারে অন্তত একটু শান্ত হয় না। তুরাগের কণ্ঠ ছিল একরাশ স্নেহ আর চোখে গভীর মমতা।
আয়রা ধীরে ধীরে শান্ত হলো, ভাবলো এই লোকটা মানুষ যদি না থাকতো তার জীবনে তাহলে হয়তো কোনোদিনও বুঝতে পারতো না সম্মান জিনিসটা কি। তুরাগ তাকে অনেক বেশি সম্মান করে, তাকে ছোট করে কখনো কিছু বলে না। ভালোবাসা সে তো এমনই হওয়া উচিত। আয়রা, তুরাগ, সায়রা আর নায়রা একে গাড়িতে করে নামলো। চারপাশে যেমন হঠাৎ করে অচেনা লাগছিল তাদের কাছে। সন্ধ্যা নামছে ঠিকই, তবে আকাশে যা ছিল মেঘ, না ছিল বৃষ্টি, তবে বাতাস ছিল এক অন্যরকম অস্বাভাবিক নিস্তবতা। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, চারিদিকে সব দোকানপাট বন্ধ। তুরাগ চিন্তিত কণ্ঠে বলল, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, আমি একটু ভিতরে গিয়ে চেক করে আসি। ওরা কথা শেষ না হতেই দ্রুত মার্কেটের ভিতরে ঢুকে গেল, কিন্তু একে একে সব দোকান ঘুরিয়ে এলো। হতাশার কণ্ঠে জানালো, সব দোকানই বন্ধ, কোথাও যেন আলো নেই, কাউকে দেখা পর্যন্ত যাচ্ছে না। আয়রা হতাশ হতে রাজি নয়, গলায় জেদ মেশানো কণ্ঠে বলল, এই মার্কেটে যদি বন্ধ থাকে নিশ্চয়ই অন্য কোথাও গেলে থাকবে, চলো অন্য জায়গায় দেখি। তাদের গাড়ি আবার নতুন করে ছুটলো অন্য মার্কেটের দিকে, কিন্তু আজ যেন আয়রার কপালটা পোড়া। একটা দুটো তিনটা যত মার্কেটে যাই বন্ধ সবই, সবখানে তালা ঝুলছে, কোথাও কোনো দোকান খোলা নেই। আয়রা ধীরে ধীরে বলল, আপু আজ মনে হয় কিছু একটা গন্ডগোল আছে। এমন তো হয় না কখন, চল ফিরে যাই বাড়িতে। কোনো গন্ডগোল তো অবশ্যই আছে, হঠাৎ সব দোকানপাট একসাথে বন্ধ কিভাবে? তুরাগ আয়রার দিকে তাকিয়ে বলল, চলো আয়রা, আজ না হয় কিছুটা না কিনে ফিরে যাই। আজকে পরিবেশটা একদম ভালো লাগছে না আমারও। আয়রা চুপচাপ দাঁড়িয়ে রইল, ঠোঁট কাঁপছে, চোখের জল আটকে আছে, কিন্তু মুখে একটা শব্দ নেই, যেন কেউ তার মুখ থেকে কথা চুরি করে নিয়েছে। চারিদিকে নিস্তবতা, হালকা বাতাস বইছে, কিন্তু আয়রার মনে যেন ঝড় বইছে। সে ভাবতে পারছে না এভাবে না কিনে বাড়ি ফিরবে কিভাবে, কি বলবে সবাই, কিভাবে ব্যাখ্যা দিবে। তুরাগ পাশ থেকে ধীরে ধীরে বলল, আয়রা কিছু বলছো না কেন? আয়রা মাথা নিচু করে ফিসফিস করে বলল, এই শয়তান সায়নের সামনে দাঁড়াবো কিভাবে আমি? চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাক্য একটু ভুলভাল হয় তো একটু মানায় নিন।